আবারও হাজির হয়েছি আজকে অতিথি রুদ্রনীল চৌধুরীকে নিয়ে দ্বিতীয় পর্বে। আজকে অতিথি রুদ্রনীল চৌধুরী, তিনি একধারে মিউজিশিয়ান, কম্পোজার এবং মিসিং লিঙ্ক ইন্ডিয়ার অন্যতম কর্ণধার। অবশ্য ওনার সঙ্গে পরিচয় আপনাদের আগেও আরেকবার হয়েছে। যাই তাহলে আমরা একটু গল্পে চলে যাচ্ছি। আচ্ছা রুদ্রবাবু, আপনার মানে কলকাতায় সমস্ত ব্যান্ডগুলোর সঙ্গে আমি যা শুনেছি যে মানে খুব সুন্দর আপনার একটা সম্পর্ক রয়েছে। তা এই যে এত সুন্দর একটা সম্পর্ক সমস্ত ব্যান্ডদের নিয়ে, এখানে আপনার কাজের অভিজ্ঞতাটা কীরকম? ভীষণ ভালো। আমাদের অ্যাকচুয়ালি সম্পর্কের গোড়াপত্তন হয় 2006 সালে। আমরা একটা খুব বিখ্যাত একটা ব্যান্ড হান্টে যাই। তো সেখানে অনেক সিনিয়র ব্যান্ড ছিল যারা আমরা যারা কম্পিটিটর ব্যান্ড ছিলাম তাদের মেন্টর ছিল। সেখান থেকে আমাদের সম্পর্কে শুরু। যেমন আমাদের মিসিং লিঙ্কের মেন্টর ছিল ফসিলস। তো ন্যাচারালি রূপম ইসলামদার সাথে সে সময় কথোপকথন হওয়া শুরু। তার কাছ থেকে বিভিন্ন রকম মিউজিক্যাল টিপস, এবং পরবর্তী সময়ে ওখানে যারা ছিলেন দেবজ্যোতি মিশ্র থেকে শুরু করে অনেকে, এবং ব্যান্ডের সূত্র ধরে অবশ্যই ক্যাকটাসের সিতুদা, চন্দ্রবিন্দুর উপলদা অনিন্দদা, হ্যাঁ, আবার এদিকে লক্ষ্মীছড়ার গাবু ছিল, যদিও বয়সে সে আমার থেকে ছোট, কিন্তু আমার মেন্টর হিসেবেই ছিল। তো ভীষণভাবেই তাদের একে অপরের সাথে আমরা অ্যাটাচ ছিলাম মিউজিক্যালি। এবং পরবর্তী সময়ে যখন আমি কলকাতা ফুললি শিফট করি, মিউজিক বিভিন্ন রকম আমার মিউজিক্যাল জার্নিগুলো শুরু হয়। আমি ফিল্মে কাজ করা শুরু করি, অ্যাড জিঙ্গেলের কাজগুলো করা শুরু করি, কমার্শিয়ালস যেগুলো। তো তখন আমি অ্যাসিস্ট করা শুরু করি উপলদাকে অ্যাজ আ মিউজিক কম্পোজার কাম প্রোগ্রামার, অডিও প্রোগ্রামার, এবং ফিল্মে আমার অনিন্দদার হাত ধরে কাজ করা শুরু, সেটাও অ্যাজ আ প্রোগ্রামার, অডিও প্রোগ্রামার, প্লাস গিটার তো বাজাতাম বিভিন্ন সেশনে। তো এইটা তো ডেফিনেটলি ভীষণই একটা প্লাস পয়েন্ট। ভালো মানুষ না হলে সব ব্যান্ডের সাথে এভাবে একটা যোগসূত্র, এটা মানে সাধারণত হয় না। ঠিক ঠিক ঠিক। যাই হোক, আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে রুদ্রনীল বাবুর আমি মানে শিল্পী রুদ্রনীল, তার একটা সত্তা আছে, আবার বাড়িতে রুদ্রনীল সেটারও একটা সত্তা আছে। এই ব্যাপারটা, এই ডিফারেন্সিয়েটটা যদি আমাকে একটুখানি বলো। এটা আপনি আমার থেকে বয়সে অনেকটা সিনিয়র, জানবেন, আপনি এই লাইনে আছেন বহুদিন। হ্যাঁ, শিল্পী রুদ্রনীল যতই বড় হোক, বাড়িতে আসার পরে বউয়ের কাছে প্রচুর বকা খায়। বিভিন্ন রকম ভুল ভ্রান্তি হলে, সামান্য ভুল ভ্রান্তি হলে তার জন্য লঘুভাবে গুরুদণ্ড পাই। হ্যাঁ, জোকস অ্যাপার্ট, আমার বউ ভীষণ ভালো একজন মিউজিক লাভার, এবং যেহেতু আমি একজন সংসারী মানুষও, তো আমি ভীষণ এনজয়ও করি। হ্যাঁ, তো আমি এই ব্যাপারটা আছে। আমি ধরুন আমার এবার কাজের জায়গা, অবশ্যই আমার নিজের একটা ওয়ার্ক স্ফিয়ার আছে, সেখানে কিছু ক্ষেত্রে আমি সেই সম্মানটা সেই জায়গা অনুযায়ী সেভাবেই পাই। কিন্তু আমার মনে হয় এটা আমি বলে নয়, পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে সমস্ত শিল্পীরা যখন তাদের বাড়িতে ফিরে আসেন, তাদের বাইরে গেলে যে বাইরের একটা পোশাক হয়, সেই পোশাকটাকে বাড়িতে খুলে রাখতে হয়। এটা অটোমেটিক্যালি খুলে যায়, কারণ আমরা যখন আমাদের মা বাবা, ভাই বোন, বা পরবর্তী সময়ে বিবাহিত হয়েছি, তো বউয়ের সামনেও আমরা সেই অলংকারটাকে পরে থাকতে পারি। তো এটা ওইটাই হচ্ছে বড় রিল্যাক্সেশনের জায়গা। তখন অ্যাকচুয়ালি আমার আমিটা বেরিয়ে আসে। এটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, তখন মানে যারা দেখবে তারা মানে সেই রুদ্রনীলকে চিনতেই পারবে না। ঠিক, একদমই তাই। কর্মজগৎ এবং বাড়ি দুটোর মধ্যে তো বিশাল। তবে আমি একটা জিনিস দিদি এক্ষেত্রে বিশ্বাস করি, সেই হিসেবে যে আমার মনে হয় এই আমিটা, যে মানুষ অত্যন্ত সংবেদনশীল, আমি আগের এপিসোডেই বলছিলাম শৈলীকে, যে মানুষ যতটা বেশি সংবেদনশীল হবেন এবং খুব ডাউন টু আর্থ হবেন, যে মানুষের সাথে মিলতে ভালোবাসেন, তো সেরকম মানুষ যদি হন, তাহলে দেখবেন আমিটা না খুব কিন্তু ডিফার করে না। অর্থাৎ অনেক আর্টিস্টিক চরিত্রই আছে যারা অলমোস্ট 180 ডিগ্রি ঘুরে যায়। হয়তো তার আমিটাকে যদি আমি দেখতে পাই, আমি চমকে উঠবো, আরে বাবা তুমি এরকম মানুষ
আমি তো জানতামই না। কিন্তু ওই আমার আমিটা ভেতরে যদি সজাগ থাকে সব সময়, এটা আমার ধারণা, এবং আমি বলিও আমার জুনিয়রদের সবসময়, ডোন্ট বি ওভার, কি বলবো, মানে ওভার অ্যাক্টিং যেন কোনো কিছুতে না করা হয়। আমি মানুষটা এরকমই, আমি হাসি ঠাট্টা সব কিছু করতেই ভালোবাসি, আমার কাজের মধ্যেও সেটা যেন প্রভাবটা থাকে, সেটার মধ্যে যেন কোনো মেকিত্ব না পাই, তাহলে সেটা আমার কাজের ক্ষেত্রে ইনফ্যাক্ট সুবিধা হয়। আর অহং বা এই যে উন্নাসিকতা, উন্নাসিকতাটা তো সর্বক্ষেত্রেই মানে একটা ভীষণ বাধা সৃষ্টি হয়। মানে দ্যাটস ওয়াই ইউ অলওয়েজ সে যে কিপ ইগোজ আউটসাইড দ্য ডোর। আমরা সবসময়, সেটা কিন্তু সংসারের ক্ষেত্রেও কিন্তু তাই। আমি যদি বউয়ের সামনে আমি শিল্পী অ্যাটায়ার নিয়ে এসে বলি, মানে এমন একটা অঙ্গভঙ্গি করে কথা বললাম, সেটা তার ইগোতে লাগবে বা আমার তো লাগবেই, আর আমি ওপেন আপও হতে পারবো না। আর আমাদের আর্টিস্টদের কাজই হলো যতটা আমরা আমাদের মনের জানলাটাকে মেলে দিতে পারি, যত বেশি জনসংযোগ আমাদের মধ্যে থাকবে। অবশ্যই জনসংযোগ মানে এমন নয় যে আমার কোনো কিছুতে ক্ষতি হয়ে গেল, সেটাতে নয়। হ্যাঁ, কিন্তু সেইটার মধ্যেও যেই ব্যালেন্সটা যিনি রাখতে পারবেন, ওই আবার একই কথা, সংবেদনশীলতা যতটা সুন্দর থাকবে ততটা ভালো হবে। আমি আর মানে তোমার তো আরেকটা সুবিধে হচ্ছে বাড়িতে, যে তোমার একটা ছোট্ট পুচকু আছে, তাকে নিয়েও তো তোমাদের দিব্যি মানে সময়টা। পুচকু, হ্যাঁ, মানে প্রায় এখন তার সেই ক্লাস 10 ফাইনাল দিচ্ছে, তো হ্যাঁ, তো এখন একদমই তাই। আর আরেকটা হচ্ছে পরিবারকে সামলে গান বাজনা, না গান বাজনাকে সাথে, মানে পরিবারকে সাথে নিয়ে গান বাজনা, মানে আমি বলতে চাইছি যে মানে গান মানে পরিবারকে সামলে গান বাজনা, না পরিবারকে সাথে নিয়ে গান বাজনা। গান বাজনায় আমরা যারা গান বাজনা বা আর্ট ফর্মে আমরা যারা সোকল্ড সংসার করি, তো এটা আমার সবসময় মনে হয় যে দুটো জিনিসই অবশ্যই এই ব্যালেন্সটার প্রয়োজন আছে। মানে আমি একদম একা থাকি, আমার মা বাবা ভাই বোন কেউ নেই, সেটা তো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। আমার মনে হয় সেরকম মানুষের সংখ্যা খুবই কম, গাঁটে গুণে পাওয়া যাবে। আদারওয়াইজ যদি আপনি কারোর সাথে থাকেন, সেই সংসারটা বড় হতেও পারে, নাও হতে পারে, ছোট সংসার হলেও, সেটা আমার মনে হয় সেই ক্ষেত্রে ওই ব্যালেন্সটা থাকাটা তো ডেফিনেটলি জরুরি। মানে এটা দুটোই সত্যি, পরিবারের সাথেও যেমন গান বাজনাটা দরকার, আরেকটা যেটা আপনি কথায় সাজিয়ে বললেন যে মানে গান বাজনাকে মানে পরিবারকে নিয়ে গান বাজনা, তো এটা দুটো একে অপরের পরিপূরক। অ্যাবসলিউটলি। আচ্ছা, আরেকটা যেটা আমি বলছি যে তোমার যে মানে রিসেন্ট যে কাজটা, মানে যেটা 3 তারিখে যে কাজটা, সেইটার ব্যাপারে শুধু আমি নয়, আরো দর্শকদেরও বোধহয় কিছু মানে ইন্টারেস্ট রয়েছে, এই ব্যাপারটা যদি একটু খুলে বলো। 3 তারিখে একটা দুর্ধর্ষ ভালো রিসেন্ট টাইমে একটা কনসার্ট করেছিলাম আমরা বিড়লা সভাঘরে। তো সেটা বেসিক্যালি আমাকে জয়দা অ্যাপ্রোচ করেন, জয় সরকার, কারণ 3 মুখ্য চরিত্র ছিলেন জয় সরকার, তারপরে ছিলেন নরেন্দ্র চ্যাটার্জি, আর ছিলেন শ্রীজাত। 3 জনে তো 3 দিকের দিকপাল, অথচ একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর আমরা ছিলাম সহসৈন্য। আমি ছিলাম, আমার সঙ্গে ছিল দীপরাজ, আচ্ছা, তারপরে কায়ার অরিন্দম দা ছিলেন, সৌম্যজ্যোতি ছিল ফ্লুটে, আর সুদীপ্ত পাল ছিলেন কিবোর্ডে। তো এটা একটা অসামান্য অভিজ্ঞতা এই কারণে বলি, কারণ আমাদের খুব যে রিহার্সাল হয়েছে এমনটা নয়, বাট আমরা অনেক লম্বা সময়ের মিউজিশিয়ান, তো আমাদের একটা মিনিমাম ডেকোরাম আছে, একটা প্রিপারেশন করার, যে অল্প সময়ে আমরা কীভাবে নিজেদেরকে চূড়ান্ত জায়গায় মানে করে নিতে তুলে ধরতে পারি। তো সেই অভিজ্ঞতাটা, এবং সেই আর মজার ব্যাপার হচ্ছে যে মানুষ হিসেবে 3 জনেই এত মজার মানুষ এবং এত ভালো মানুষ, এতটাই বন্ধু স্থানীয় মানুষ, যে কখনোই আমাদের একটা দিনের জন্য মনে হয়নি যে এত বড় একটা ভারী কনসার্ট, যেখানে এত দিক নিয়ে আলোচনা হচ্ছে, শ্রীজাতর কবিতার বিভিন্ন দিক আছে, তার বিভিন্ন অভিজ্ঞতা, সেটা শোনাও হচ্ছে। আর এই কনসার্টগুলোর মজাও এটাই যে আমরা যে শুধু বাজাতে যাচ্ছি, শুধু গান হচ্ছে এমনটা নয়, এই গল্পটা যেমন এটাও হচ্ছে, একটা সুন্দর একটা আলাপচারিতা হচ্ছে, সেই আলাপচারিতার মধ্যে মাঝে মধ্যে কখনো গান হলো, তো কখনো কবিতা শুনলাম, এবং তো যারাই দেখেছেন তারা উৎফুল্লিত, মানে ভীষণ তাদের ভালো লেগেছে, এবং তাদের একই বক্তব্য, যেন এরকম মনোজ্ঞ অনুষ্ঠান আমরা বারবার দেখি।
বারবার কারণ সকলের তো একসঙ্গে মানে দেখার সৌভাগ্য হয় না, Absolutely, কারণ absolutely. মানে টিকিট পাওয়াটাও একটা বড় হ্যাঁ, জিনিস। এমন অনেকে হয়েছে সেদিন সময় মানে সত্যি হয়তো অফিসিয়াল কোনো কাজে আটকে গেছেন, আটকে যে গেছে, আসতে দেখতে পারে। তারা সাংঘাতিক আফসোস করেছেন, জানিয়েছেন যে আর এই অনুষ্ঠানটাকে আবার করা হোক, কারণ আমরা মিস করে গেলাম, কোনোভাবে আসবো, হ্যাঁ। টিকিট কেটেও আমরা আসতে পারিনি। আর অনেকে আছেন হয়তো তাদের কাছে প্রপারলি ইনফরমেশন ছিল না, যাও কেউ না কেউ কোনো না কোনোভাবে ভাবে যারা মিস করেছেন করেছেন। তারা ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছেন এটার একটা এপিসোড আবার, হোক হ্যাঁ, 3 সেটাই। দিনকে, তো দেখা যাক। মানে এত সুন্দর কম্বিনেশন চট করে এরকম তো Absolutely. মানে হওয়াটা খুব মুশকিল। অ্যাবসলিউটলি। হ্যাঁ, মানে যাই হোক, এই ব্যাপারটা তো আমারও খুব একটু মানে এটা নিয়ে একটু কথা বলতে ইচ্ছে করছিল, যে জিনিসটা এত ভালো। এবং সৃজা তো স্পেশালি অনেকেই হয়তো জানে না যে সৃজা তো এত ভালো গান গায়, দারুণ, এটাও একটা মানে বিরাট দেখার ব্যাপার। বিষয়। আমরা ব্যক্তিগতভাবে আমাদের কোনো পার্টিতে হ্যাঁ। দেখা হলে বা খুব রিমোট জায়গাতে হ্যাঁ। আমরা জানতাম যে শ্রীজাতদা দারুণ গান করেন। হ্যাঁ, আমরা জানি যে কবিতা বা মানে এবং দারুণ মানে উনি রীতিমতো ক্লাসিক্যাল অঙ্গের গান, গজল, এগুলোই মানে এই দুর্ধর্ষ ভালো গান। পার্টেও যে একটা ওনার এত হ্যাঁ। দক্ষতা, এটা অনেকেই জানে না, কারণ উনি মানে এতটাই বিশেষ করে down to earth দর্শক, মানুষ হ্যাঁ, এইটাই হচ্ছে যে উনি বড় কোনোদিন কথা। উনি কোনোদিন শো অফ করেন না, উনি চাইলেই তো হয়তো সেটা ওইটাই খানিক আগে বললাম হ্যাঁ, না যে হ্যাঁ। ওই এটাই আমার একটা আমিত্বটাকে যে ভীষণ, ভীষণ। যে সুন্দর করে ব্যালেন্স করে নিতে পারে, আমার মনে হয় তিনি সত্যিকারের বড় মানুষ হয়ে ওঠেন সব এবং দিক থেকে। মানে সেই এটাই হচ্ছে কথা, যে গুণী, সত্যিকারের গুণী শিল্পী এবং ঠিক। গুণী মানুষ একসঙ্গে কম্বিনেশন, এটা একটা বিরাট ঠিক ঠিক। ব্যাপার। আমিও ভীষণ এনজয় করছি আমার অনেক ভালোবাসা টেলিভিশন চ্যানেলকে, এবং এটাই আর কি, মানে ওর এতে মানে অনেক গুণী মানুষের মানে পায়ের ধুলো পড়ছে এখানে। যাই হোক, আর তোমার ভালো লাগার ব্যাপারটা একটু জিজ্ঞেস করি, পার্সোনাল এবং প্রফেশনাল দুটোই আর কি। পার্সোনাল ব্যাপারে ধরো বাড়ি পার্সোনালি তোমার কি ভালো লাগে, যদি ধরো প্রফেশনালটা ছেড়ে শুধু পার্সোনালি জিজ্ঞেস করি যে কি ভালো লাগে তোমার? আমার পার্সোনালি ভালো লাগে বলতে, এটা এক কথায় বলা সত্যি খুব মুশকিল। আমার একটা খুব খারাপ রোগ আছে, আমি একটুতেই যে কোনো ভালো জিনিসের খুব প্রেমে পড়ে যাই। আচ্ছা, আমার যে কোনো কারোর কোনো জিনিস যেটা ভালো দেখি সেটাতে আমি ভীষণ মোহিত হয়ে যাই। আচ্ছা, আর আমি ট্রাস্ট মানে বিশ্বাস করতে আমি খুব পছন্দ করি। পছন্দ করো। এর বাইরে গিয়ে আমার আবার এর থেকে বেশি ডিটেলে বলাটা খুব মুশকিল, কিন্তু আমার মনে হয় এই দুটো শব্দ, ট্রাস্ট শব্দটা তো একটা মানে হ্যাঁ। ভয়ঙ্কর কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ হ্যাঁ, মানে আমার মানে অনেক বন্ধু আছেন যেমন তারা ছোটবেলা থেকে আমাকে প্রচুর বকাঝকা করেছেন, তুই সহজে মানুষকে বিশ্বাস করিস, তুই ঠকে যাবি। হ্যাঁ, বা এইটা চট করে তুই শুনে বুঝে গেলি এটা এরকম হয়ে গেল। আমি যে জাজমেন্টাল হচ্ছি না, আমি জাজমেন্টাল হতে চাই না বলেই আমি বিশ্বাস করি, বিশ্বাস করছি। তো কিন্তু আমার কাছে যুক্তি এটাই যে আমি একবার ঠকবো, দুবার ঠকবো, কিন্তু আমি তো শিক্ষা পেয়ে যাব যে এইখানে এটা করতে হয়। আবার হ্যাঁ, যাদের তো একটু ট্রাস্ট করার অভ্যেস আছে, ধরো আমি এরম মানুষের সাথেও আমার পরিচয় আছে, তারা কিন্তু ঠকছে কিন্তু আবার ট্রাস্ট করছে, মানে হয়তো সে ভাবছে ঠিক আছে না, ওটা এখানে হয়ে গেছে। ঠিকই বলেছেন, আমার ক্ষেত্রেও তাই, আমি হয়তো ঠকলাম কিন্তু এর পরের বার যে ট্রাস্টটা যে পরিমাণ থাকা দরকার সেটা হয়তো কমে যাচ্ছে, সেটা কমে যাচ্ছে। কিন্তু আমি এবার ট্রাস্ট করছি। হ্যাঁ, কারণ এমন অনেক ফিল্ড, আমি বলছি আমাদের ফিল্ডেই আছে, ধরুন আমাদের ফিল্ড না, সব ফিল্ডেই আছে, চাকরি বাকরির ফিল্ডেও তিনি ক্ষেত্রেও আছে, সবকিছুতেই যে আমি আছে। জানি ধরুন আমি আমার বসকে ট্রাস্ট করলাম, কিন্তু তিনি আমার একটা প্রফেশনাল কোনো ক্ষতি বা পার্সোনাল ক্ষতি করলেন, অথচ আমার উপায় নেই ওখান থেকে বেরিয়ে আসার, তাহলে আমি কিভাবে নিজেকে ওখানে ইম্প্রোভাইজ করব? সো ওই ইম্প্রোভাইজ করাটা বা ওইভাবে, ওটাই তো আমাদের মানবিক শিক্ষা, কিছুই না। এই শিক্ষাগুলো পশু পাখিদের করতে হয় না, কিন্তু আমাদের মানুষদের করতে হয়, কারণ আমরা এত ধরনের জটিল মস্তিষ্কওয়ালা মানুষদের সাথে মেলামেশা করি, তো আমাদের সেই ক্ষেত্রে সবসময় সেটার একটা নজির তৈরি করতে হয়, একটা সজাগ ব্যাপারটা এসেও যায়। অ্যাবসলিউটলি তাই, সজাগ থাকতেও হয়। অ্যাবসলিউটলি তাই। আর তোমার মানে প্রফেশনাল মানে ভালো লাগা, তুমি তো মানে মিউজিকের তো ভালো লাগার ব্যাপারটা আছেই, মানে মিউজিকের সব ধরনের আমার মানে কোনো বাজ বিচার নেই, মানে আমার কোনো বাজ ভোকাল বিচার নেই। ব্যাপারটাও তো তোমার খুবই মানে, আমি আগের এপিসোডেই বলছিলাম যে আমার হওয়ার কথা ছিল, আমি একজন মানে আই মিন কম্পোজার হতে পারতাম বা লিরিসিস্ট হতে পারতাম বা গাইতাম। সো সংরাইটার, লিরিসিস্ট বা কম্পোজার হিসেবে শুধু ওইভাবে ভাবিনি। আমার এরকম হয়েছে ব্যান্ডে, মানে এটা একটু এলাবোরেটলি বলি বিষয়টা, যে কখনো আমি দেখলাম যে একদিন আমি দেখলাম আমার ব্যান্ডে একজন গিটারিস্টের প্রয়োজন। সেই সময় আমরা যে সময় শুরু করেছি তখন ভালো গিটারিস্টের ভীষণ অভাব। আচ্ছা,
তো আমরা যেরকম ধরনের গান বাজনা করছি তাতে ওই ধরনের গিটারিস্ট মানে যেহেতু বেশিরভাগই তখন কমার্শিয়াল মিউজিশিয়ানসরা মেইন ইয়েটাতে থাকতেন, অ্যারেনাতে থাকতেন, আচ্ছা, তো তাদেরকে দিয়ে ঠিক আমাদের যে ধরনের নেচারের গান বাজনা তাতে চলতো না। তো অবভিয়াসলি তখন আমি গিটার শেখা শুরু করলাম। গিটার শিখতে গিয়ে সেটা একটা টাইপ অফ প্র্যাকটিস আমার কাছে এমনভাবে আসলো, আমার গান গাওয়াটা নেগলেক্টেড হতে লাগলো। তখন আমি কি করলাম, একজন ভোকাল মিউজিশিয়ানকে আমি সেখানে খুঁজলাম এবং তাকে পেলাম। তারপর থেকে আমি গিটারিস্ট হয়ে গেলাম। মানে যেটাই করছো এতটাই ঢুকে যাচ্ছ। হ্যাঁ, কারণ আমার না ঢুকে উপায় নেই। আমার প্রথম কথা, এটা আমার চরিত্রে নিয়ে আমি যে জিনিসটা এক্সপ্লোর করি সেটা যদি আমি পুরোপুরি নিজেকে মাথা নত করে করতে পারি তবেই আমি করি, তা নাহলে করি না। সিম্পল ব্যাপার। আমি এরকম কয়েক লক্ষ ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমি বাজাতে জানি না। সবাই আমাকে দেখে ভাবেন, আরে আমি তো জানতাম না তুমি এটা পারো, আরে আমি তো জানতাম না তুমি এটা পারো। না, এরকম দেখবেন 5-6টাই পাবেন যে আমি ড্রাম বাজাতে পারি, আমি গিটার বাজাতে পারি, আমি বেস গিটার বাজাতে পারি, আমি কিবোর্ড বাজাতে পারি। হ্যাঁ, কারণ আমাকে তো এগুলো বেসিক 4টে জিনিস ব্যান্ড অর্কেস্ট্রেশনে করতেই হয়। সেই জন্যই তো আমি প্রোগ্রামার হয়েছি। প্রোগ্রামিং করতে গেলে আপনাকে জানতেই হবে জিনিসগুলো। তাহলে ওই 4টে জিনিস বেসিক্যালি আমি পারি। যেটা সব থেকে ভালো পারি, গিটার বাজাতে পারি আমার ক্ষমতা অনুযায়ী। কিন্তু তারপরেরগুলো মাঝারি কিছু একটা ব্যাপার আমি কাজ উতরে দেবো। কিন্তু এবার আমাকে যদি বলেন তাহলে তুমি ভায়োলিনটা কী করে বাজালে, ওটা তো আমার শোনার অভ্যাস। আমি তো ভায়োলিন বাজাতে যাইনি, আমি চেষ্টাও করিনি। আমি দেখেছি ওটা সাংঘাতিক কঠিন ইনস্ট্রুমেন্ট লেগেছে, 1-2বার ট্রাই করেছি, আর বাঁশি বাজানোর চেষ্টা করেছি, আর বাঁশি বাজাতে গিয়ে দেখেছি এতটাই কঠিন, মানে সুরে বাঁধা, ওটা আমার পক্ষে হয়নি। তো এরকম আমি বলছি কয়েক লক্ষ ইনস্ট্রুমেন্ট আছে সারা পৃথিবীতে। আপনি যদি আমাকে বলেন যে তাহলে খুব ভালো লাগার সাবজেক্টের মধ্যে কি কি, ওই আমি বলবো আমি গিটারটা শিখে ফেলেছি, ওটা আমার এখন অন্যতম প্রিয়। আর আমি পারকাশন বাজাতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, আপনি যদি এখন গান করতে শুরু করেন, আমি গিটারের বদলে আমি আগে পারকাশন কিছু একটা দেখবো, আমি টেবিল বাজিয়ে গানটা করতে পারি। ওটা আমার কাছে ভীষণ প্রিয়। একদমই। আচ্ছা, এক কথায় যদি রুদ্রনীল চৌধুরীকে ডিফাইন করতে বলা হয় তাহলে তুমি কি বলবে? এই রে, এক কথায় আমাকে বলবো, এক কথায় না, রুদ্রনীল শব্দটার একটা খুব সুন্দর মানে। আচ্ছা, আমার মা বা বাবা, আমার এক্স্যাক্টলি মনে পড়ে না, প্রবাবলি আমার মা, যেহেতু উনি বাংলা নিয়ে পড়াশোনা করেছিলেন এবং অসম্ভব ভালো তার দক্ষতা ছিল আছে, তো উনি আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার নামটা রুদ্রনীল রাখলে কেন। তো মা প্রথমে কিভাবে বললো, এবার অনেক বছর আগে জিজ্ঞেস করেছি, আমি এক্স্যাক্টলি সেই শব্দগুলোই কি বেরোবে মুখ দিয়ে, হয়তো কানেক্টটা ইম্প্রোভাইজ করবো। কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে যে এমন একটা নাম রাখতে চাইছিলাম যেটা খুব ইউনিক হবে। সেই সময় দাঁড়িয়ে ইন্দ্রনীল নামটা খুব প্রিয় ছিল সবার কাছে, মানে উপন্যাসে, মানে হ্যাঁ, ইন্দ্রনীল নামটা খুব প্রিয়। এবং আমার জ্যাঠতো দাদার নাম ছিল ইন্দ্রনীল। আচ্ছা, তো আমি বললাম সেই হিসেবে রুদ্রনীল। আমি বললাম তাহলে মূল আসল কথা সেটাই, ইন্দ্রনীলের সাথে রুদ্রনীল রাখতে হবে, এরকম কিছু একটা দেখে নেবে। পরে উনি যেটা এক্সপ্লেনেশন দিলেন সেটা কিন্তু খুব সুন্দর, সেটা আমি দেখলাম আমার চরিত্রের সাথেও যায়। সেটা হলো শিবের চরিত্র হচ্ছে রুদ্রনীল। হ্যাঁ, তো বেসিক্যালি নীলকণ্ঠ, অর্থাৎ উনি সমুদ্রের ইয়েতে নেমে উনি এন্টার বিষটা উনি পান করেছিলেন। এটা দেখানো, এটা করার জন্য যে ঠিক আছে যা কিছু খারাপ আমি অ্যাবজর্ব করলাম, তোমাদের ভালো হোক। কারণ আমি এই অ্যাবসর্পশনটা নিয়ে আমি কিন্তু এটাকে আমাকে পিউরিফাই করে নিতে পারবো। আমি করে মরে গেলাম তা নয়, অর্থাৎ আমি তো সেরা একজন ভগবান, তো আমি আমাকে সামলে নেবো, কিন্তু তোমরা তোমাদের মতো ভালো থাকো, আমি চাই তোমাদের ভালো হোক। সো এইটা দেখেছি, এটা উনি বলেছিলেন বলে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার চরিত্রের মধ্যে এটা আছে। আর এক কথা যদি বলেন, সেটা আমি বলতে চাই যে আমার যে কোনো জিনিসকে এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। আমার যেটা পছন্দের, অবশ্যই আমার সব কিছুই পছন্দ হবে না, কিন্তু ওই একটা জায়গায় চেষ্টা করি যতটা জাজমেন্টাল না হওয়া। সো আপনি বলতে পারেন রুদ্রনীল ইজ অ্যান এক্সপ্লোরার। সেটাই ঠিক। আচ্ছা, তোমার সাথে কথা বলতে বলতে মানে শুনছিলাম যে তোমার বাড়িতে গুটি কয়েক পোষ্য আছে, তা তাদের নিয়ে তোমাদের কিরম ভাবে কাটে সারাদিন? দারুণ। বেসিক্যালি আমার বাড়িতে, আমাদের নিজেদের ফ্ল্যাটে আছে 5টা বিড়াল। তো 2টোর বয়স একটু বেশি, আর বাকি 3টে অলমোস্ট মাঝারি থেকে বাচ্চার দিকে। তো তাদের নিয়েই মোটামুটি যতক্ষণ ঘরে থাকি, তারা তাদেরই বাড়ি। তো বিড়াল মনে করে এটা ওদের বাড়ি। কুকুরদের ক্ষেত্রে আলাদা, কুকুররা মনে করে তুমি হচ্ছে আমার মাস্টার। হ্যাঁ, তো তুমি যা বলবে আমি তোমাকে দেখে সবসময় খুব খুশি। আর বিড়াল ঠিক উল্টো ক্যারেক্টার। ও তুমি এসছো, এত দেরি করে এলে কেনই বা এলে, নাই আসতে পারতে, থাক আমার ঘরে আবার বসবে, খুব সাবধানে যাবে, কিন্তু বিছানাটা ঠিক করে রাখবে আমি যাতে গিয়ে ঘুমোতে পারি।
তো আমরা এইগুলো নিয়ে সবসময় মিমিক করি, আমি আমার বউ মেয়ে, হ্যাঁ আমরা হাসাহাসি করি, ওদের সাথে ছবি তুলি, আবার মানে যা মানে হয় আর কি, ওরা বাড়িতে মানে এরকম ফ্যামিলি ধরনের মেম্বারই হ্যাঁ বলা পোষ্য যায়। থাকা মানে সে সে আসলে কোনো অ্যানিমেল নয়, সে হ্যাঁ। আমাদের ফ্যামিলির একজন এবং খুব ইন্টারেস্টিং কেউ একজন, যাকে নিয়ে আমরা একটা সাংঘাতিক পজিটিভ ভাইব পেতে পারি, তো সেটা পাই। এটা যারা আর কি মানে এই ধরনের পেট থাকে তারা প্রত্যেকেরই একটা এই ধরনের মানে ঠিক না, তবে আমি খুব temperament। অনেস্ট হতে চাই নিজের আনসারের ব্যাপারে, সেটা হচ্ছে যে আমি যে সাংঘাতিক পশুপ্রিয় অ্যানিমাল লাভার এমনটা নয়, এটা আচ্ছা। বেসিক্যালি আমার ওয়াইফ বা আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার ওয়াইফ এবং আমার শালির মধ্যে সাংঘাতিক পরিমাণ আছে। স্পেশালি আমার শালি সে পাগলের মতো একটা সময় অবধি, এখন কর্মসূত্রে বাইরে থাকে, বাট পাগলের মতো একটা সময় অবধিও এখনও স্টিল ও বাইরে থেকেও ও যেভাবে মনিটর করে সমস্ত কিছু, কারণ পাড়ার আশেপাশের অঞ্চলের অনেক কুকুর বেড়াল তাদের বা যে কোনো প্রাণীর সেবার জন্য ও প্রায় সবার আগে। হ্যাঁ, তো এই জায়গাটা ইনফ্যাক্ট কোভিড টাইমেও একটা সময় বিরাট কেটেছে। ছিল। আমরা আমি যেমন কুকুর সাংঘাতিক ভয় পেতাম, বেড়ালই তো ভয় পেতাম, কুকুর তো আরোই বটে। তো এটাও ওর সাথে ওই সাথে থেকে থেকে সৎসঙ্গে স্বর্গবাস হয়েছে। আমার এখন পাড়ার কুকুররা আমার কাছে বন্ধুর মতো হয়ে গেছে। বন্ধুর মতো আগে যেমন দেখলে কুকুর দেখছে মানে আমি উত্তর দিকে ঢুকছি মানে আমি ও আর ঢুকবো না পাড়ায় দরকার হলে। হ্যাঁ না, কিন্তু আসলে না এটার সাথে আরেকটা কথা জড়িয়ে যাচ্ছে যে মানে কিছু মানুষ যেরকম ভালোবাসে, আবার কিছু মানুষ ভালোবাসে না, সেটা ঠিক আছে, মানে পছন্দ করে না। তুমি যেরকম বলছিলে একটু আগে যে আমি অতটা পছন্দ করি না, সেটা একরকম জিনিস। হুম, হুম। কিন্তু এখন আমি দেখি প্রায়, বিশেষ করে ফ্ল্যাট কালচারে বেশি দেখি যে আমি কুকুর বা বেড়াল পছন্দ করছি না, হুম। কিন্তু তাকে কি করে ক্ষতি করব, মানে অন্য একটা ফ্ল্যাটের লোক ভালোবাসে, কিন্তু সেইটাকে আমাকে মানে অপোজ করবার জন্য তাকে প্রয়োজনে আমি গরম জল ঢেলে দিচ্ছি, এগুলো তো- তাকে হয়তো কিছু একটা ছিটিয়ে দিচ্ছি, মারছি লাঠি দিয়ে। এই যে জিনিসটা, আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে আমি ভালোবাসি না, ফাইন, আমি তাকে অ্যাভয়েড করে চললাম, কিন্তু তাকে ক্ষতি করে দেব, তাকে আঘাত দেব, এইটা মনে হয় মানে বোধহয় বন্ধ। মানে তোমার এই প্রসঙ্গটা এলো বলেই আমি দর্শক বন্ধুদের সামনে এই কথাটা বলছি Absolutely, হ্যাঁ। যে আমার একটা মাধ্যম না হলে তো এটা বলা যায় না। নিশ্চয়। কিন্তু এইটা আমাকে খুব কষ্ট দেয়, কারণ আমার বাড়িতে পোষ্য নেই ঠিক আছে, কিন্তু আমরা তো পাড়ায় ধরো কোনো রয়েছে কুকুর, দুটো কুকুর আছে, সে জানে ঠিক টাইমে আমাকে খেতে দেওয়া হবে। ঠিক। আচ্ছা, কম্পোজার রুদ্রনীল আর মিউজিশিয়ান রুদ্রনীল, এই দুটোর মধ্যে তুমি মানে কাকে বেশি মানে নম্বর দেবে, বা কোন মানে সত্তাটা মানে তোমার বেশি বেশি ইম্পর্টেন্ট মানে মনে হয়েছে? এটা দিদি অনেকটা আমার কাছে ঠিক ডিম আগে না মুরগি আগের মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আসলে এটা ঠিক, এই যুক্তিতে যদি আসা যায় তাহলে বোঝা যায় যে আগে তো মিউজিশিয়ান হিসেবে অ্যাপিয়ার করেছি বলেই আমি একজন কম্পোজার হতে পেরেছি। তো কোথাও হয়তো একজন মিউজিশিয়ানশিপটা আগে এগিয়ে আসে, কিন্তু বাস্তবিক বা আক্ষরিক অর্থে কিন্তু একে অপরের সাথেই জড়িত। আমার মধ্যে কম্পোজারশিপ আছে বলেই আমি একজন ভালো মিউজিশিয়ান হতে পারি, আবার উল্টোটা আমি একজন ভালো মিউজিশিয়ান বলে আমি একজন ভালো কম্পোজারও হতে পারি। আচ্ছা আচ্ছা, তোমাকে মানে কয়েকটা এমনি জাস্ট ফায়ার রাউন্ড বলছি যে তোমার হবিটা কি? আমার হবি মিউজিক ছাড়া বলছি। মিউজিক ছাড়া আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম। ফাইন। আচ্ছা, আর তোমার ধরো ফেভারিট নভেল? সেরকমভাবে খুব বই পড়া ভীষণই কম। আমার ফেভারিট নভেল বলতে সুচিত্রা ভট্টাচার্য আমার অন্যতম প্রিয় একজন লেখিকা। আচ্ছা তো তার লেখা বই অবশ্যই আমি আচ্ছা। পড়েছি এবং সেটা ভীষণ ভালো লাগে। থিয়েটার আর মুভি? একটাই নিতে হবে? দুটোই ভীষণ ফেভারিট প্ল্যাটফর্ম। বলো সেটা তোমার যে মুভিই বলবো, কারণ আমার মনে হয় থিয়েট্রিক জিনিসটার মানে মুভিতেও সেটার অ্যাপ্লিকেশন আছে, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা। তো সো আমি মুভিতেই। সি অর মাউন্টেন? মাউন্টেন। আচ্ছা, ফেভারিট অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস? সেটা কি তখনকার দিনে বা না, বম্বে হতে পারে
বা তোমার, হ্যাঁ অবভিয়াসলি ইন্ডিয়ার মধ্যে জিজ্ঞেস যদি করছি। বলি, ছোটবেলা থেকে যার ওয়ার্শিপ করে এসেছি, যাকে পুজো করে এসেছি, তিনি উত্তম কুমার। আচ্ছা, One and only. আর অ্যাক্ট্রেসের মধ্যে? অ্যাক্ট্রেস সুচিত্রা দেবী আমার ভীষণ প্রিয়, অবশ্যই নিঃসন্দেহে, কিন্তু তাও আমার মনে হয় সাবিত্রী দেবী কোথাও আমার কাছে ভীষণ, মানে সবার আগে। সবার আগে, হ্যাঁ। একদম একমত আমি তোমার সাথে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ইন্সপিরেশন, তুমি তো আগেও পর্বেই বলেছিলে যে তোমার মিউজিক ক্রিয়েশনের ইন্সপিরেশন হচ্ছে সুমন বাবু। হ্যাঁ, এছাড়াও কি আর কেউ আছে? অবশ্যই প্রচুর। কারণ আমি যেই সময় র্যান্ডামলি যখন আস্তে আস্তে আমি প্রফেশনাল জায়গাটার সাথে অ্যাটাচড হচ্ছি বা এক্সপোজড হচ্ছে আমার মিউজিক্যালিটি, তখন আমি বিদেশি প্রচুর গান বাজনা শুনছি, বিদেশি বহু ব্যান্ড শুনছি। যেটা বললাম না, একটা সময় অবধি আমার ভীষণ ধারণা ছিল যে আমার একটা উন্নাসিকতা ছিল, আমি ইন্ডিয়ান গান বাজনা ছাড়া কিছু শুনবো না, ক্লাসিক্যাল ছাড়া বা ইয়ে ছাড়া শুনবো, নট ইভেন ফোক। আমার কাছে তখন ছোটোবেলায় ওই সময়টা ফোক কী জিনিস সেটাও আমার কাছে খুব একটা সম্যক ধারণা ছিল না, এবং আমাদের বাড়িতে কোনোদিন চর্চাও ছিল না। কারণ মোস্টলি আমরা ওই যে ধরনের গান বাজনা চর্চা করতাম সেগুলো ক্লাসিক্যাল বেসড জিনিসই ছিল। তো সেই হিসেবে, এবং আমাদের বাঙালিদের সেই সময়কার গান বাজনার নিরিখে বলি, যদি সেটা কবির সুমন বা সুমন চট্টোপাধ্যায় সেই সময় হন, তাহলে অবশ্যই তারপরে নচিকেতার গান আমাকে প্রভাব ফেলেছে, অবশ্যই অঞ্জন দত্তর গান অন্যতমভাবে আমাদেরকে প্রভাব ফেলেছে, এবং অন্য ব্যান্ডের গানগুলোর মধ্যে প্রবাদ প্রতিম পুরুষ গৌতম চট্টোপাধ্যায়, তো তাঁর হ্যাঁ তাঁর কম্পোজিশনস যেগুলো আছে মহিনের ঘোড়াগুলির, তো সেগুলো সাংঘাতিকভাবেই প্রভাব ফেলেছে আমাদের ব্যান্ডে অবশ্যই। মানে 70-80 দশকে একটা তো প্রচণ্ড একটা গানের যে একটা, কি বলবো, একটা আবেশ ছিল। মানে ওই সময়কার গানগুলো এখনো মানুষ মানে ভীষণভাবে মন দিয়ে শোনে, বা একটা নস্টালজিক ব্যাপার থাকে, মানে ভোলা যাচ্ছে না। কিন্তু সেই সঙ্গে সঙ্গে সেটা যেরকম সত্যি, এখন আবার অনেকে বলে দূর এখন আর কি গান হচ্ছে, কিছুই তো গান হচ্ছে না। তা এটা কি সত্যিই তোমার মনে হয় যে এখন কিছুই ভালো হচ্ছে না? আমি আগের পর্বে খানিকটা বলেছি, কিন্তু আমি আরেকটু এলাবোরেট করে বলি যে জিনিসটা অনেকে হয়তো রেগে মেগে বলেন যে মেধার কমতি হচ্ছে। মেধার কমতি নয়, আমার মনে হয় চর্চার কমতি হচ্ছে। তখনকার দিনের মানুষদের মধ্যে, মানে আমি প্রভাত প্রতিম যে সমস্ত মিউজিক ডিরেক্টররা ছিলেন বা এবং মিউজিশিয়ানস বা আর্ট অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও, তাদের না একটা অদ্ভুত জায়গা ছিল যে তারা কোনো জিনিসটা খুব যতদূর সম্ভব নিজেকে এক্সেল করা যায় সেটা না করে ওনারা প্ল্যাটফর্মে আসতেন না। ইকুয়ালি দারুণ একটা জায়গায় সাফল্য পাচ্ছেন, তার মানে কতটা ওনার নলেজ বা জানার পরিধিটা থাকলে তবে কি জিনিসটা হয়। আমরা দেখতে পাই আজকের দিনে যাত্রা তো প্রায় উঠেই গেছে, নাটকও প্রায় খুব টিম করে হচ্ছে। তো এটা আমাদের ওই যে পরিবেশের কে যেভাবে আমাদের মানসিকতা থেকে তৈরি হচ্ছে, সেইভাবেই আমাদের জিনিসটাও এভাবেই তৈরি হয়ে যাচ্ছে। বলার উদ্দেশ্য এটাই, সেই সময় ওই কারণের জন্য দাঁড়িয়েই কিন্তু যে কোনো একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস বা মিউজিক ডিরেক্টররা অনেক বেশি এনরিচড ছিলেন নোট বা তাদের ইনফরমেশনস নিয়ে, যে ইনফরমেশনগুলো কিন্তু এখন সমসাময়িক। আমি ইয়াঙ্গার জেনারেশন যাদের সাথে, অনেকের সাথে আমি প্রোগ্রামিংয়ের কাজ করি বা সেমি ডিরেকশনের কাজ করি, তো আমি তাদেরকেও বলি যে ধরো 10টা গান করলে 10টা গানের 10টাই শুনে মনে হচ্ছে একই সূত্রে বাঁধা। এটা এই কারণেই হচ্ছে বিকজ তোমার ওই গান লেখা বা সুরের মধ্যে ইনফরমেশনস কম। তুমি একটু বেশি রাগ শোনো বা তুমি ডিফারেন্ট জনরার মিউজিক শোনো, তুমি যখনই যে বৈচিত্র্য তুমি যখনই শুনবে এবং ইনজেক্ট করবে, তখনই দেখবে অটোমেটিক্যালি সেটার আউটকাম হবে একটা ভালো গান। লেখাটাও তেমনি হবে, কারণ তুমি যদি আর 10টা ভালো লেখার বই পড়ো বা ভালো সিনেমা দেখো, তাহলে তোমার আইডিয়াও তৈরি হবে সেরকম, তো সেটা একদমই সুন্দর বেরিয়ে আসবে। তো এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই। নিশ্চয়ই তোমার সঙ্গে আবার আমরা বসবো, কারণ তোমার সাথে কথা বলতে বলতে সময় কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু সময় তো সীমাবদ্ধ। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা পর্ব নিয়ে।